বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আজ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ তথা 9ই মে। বাংলা, ভারতবর্ষ তথা এশিয়ার গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকে 1913 খ্রিস্টাব্দের এক নোবেল পুরস্কার গীতাঞ্জলির মাধ্যমে ভারতবর্ষের প্রতি অঞ্জলি প্রদান করেছিল বিশ্ববাসী সাহিত্যে। এটা আমাদের গর্ব। ঠাকুরবাড়ি ব্রাহ্ম সমাজের এক পীঠস্থান দেবেন্দ্রনাথ ঠাকুরের নবরূপে সজ্জিত রাজা রামমোহনের ব্রাহ্ম সমাজকে দেবেন্দ্রনাথ ঠাকুর এক নতুন মাত্রা যোগ করেছিলেন। সেই পরিবারের অনেক সদস্য শিক্ষা দীক্ষা, ব্রাহ্ম উপাসনা, পারিবারিক রীতিনীতি এবারই বাংলার সংস্কৃতির এক সিংহদুয়ার। আমাদের আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ এবং নিবেদিতা। পৃথিবীর ইতিহাসে এক দেশের সাথে আর এক দেশের যে যোগসূত্র, তার প্রধান যেটি সব দিক দিয়ে বিবেচ্য থাকে, সেক্ষেত্রে ভাষা আদান প্রদান, সংস্কৃতি আদান প্রদান, শিক্ষা আদান প্রদান, এগুলিকে সামনে রেখেই পৃথিবীর মানব সমাজ তারা নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নেয় এবং নিজেদের যে জায়গাগুলো ডেফিসিট রয়েছে অপর দেশের কাছ থেকে সেগুলোকে গ্রহণ করে তারা সমৃদ্ধ হয়। আবার অপরের যেগুলো নেই তাদেরকে সেগুলো দিয়ে অন্যদিকের মানুষরা গর্বিত হয়। এটাই পৃথিবীর সংস্কার এবং এটাই পৃথিবীর আজকের দিনে গ্লোবালাইজেশন যেটিকে বলি আমরা, সেই পৃথিবীর মানুষের বিশ্বের সাথে রবীন্দ্রনাথের ভাষায় যুক্ত হওয়ার যে পথ, সেটি আজ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। রবীন্দ্রনাথের বয়স তখন 37 বছর। জন্ম যার 1861 খ্রিস্টাব্দে। মাত্র 6 বছরের ছোট ছিলেন নিবেদিতা। নিবেদিতাও 30 বছর বয়সে ভারতবর্ষে এসেছিলেন। ঠিক সেই সময় ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথকে ততখানি মানুষকে চেনার জায়গা তৈরি করে দিতে পারেনি, কারণ গীতাঞ্জলি বা নোবেল, তার সাহিত্য, গল্প, সমস্তর যে প্রতিভা, সেগুলো 1913 খ্রিস্টাব্দের পর থেকেই পৃথিবীর তথা ভারতবর্ষ এবং বাংলার মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু তার আগে থেকেই ব্রাহ্ম ধর্মীয় সঙ্গীত, বিভিন্ন কাব্য, কবিতা রচনা লিখতে লিখতে অনেকটা পরিচিতি লাভ করছিলেন ঠিকই, কিন্তু
সবটাই বড় পরিচিতি জগতে প্রকাশিত হয়, সেটা কিন্তু বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে। নিবেদিতার শরীর তখন চলে গেছে। 1911 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর দার্জিলিংয়ে নিবেদিতার শরীর চলে যায়। কিন্তু মাত্র 13টি বছর ভারতবর্ষের জন্য নিবেদিতার জীবন যেন রবীন্দ্রনাথ বিশ্বব্যাপী তার যে পরিচিতি, রবীন্দ্রনাথকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার যে যোগ্যতাগুলি তিনি তিল তিল করে অর্জন করেছিলেন, সেখানে কাঠবেড়ালির মতো বললেও কম বলা হবে। অনেকটাই নিবেদিতার দ্বারা তার জীবনটি এবং তার সাহিত্য জগৎটি সমৃদ্ধ হয়েছিল। কাবুলিওয়ালা, ছুটি, দেনা পাওনা, এই সমস্ত রচনাগুলি নিবেদিতা নিজে অনুবাদ করে দিয়েছিলেন। জগদীশচন্দ্র বসুর অনুরোধে আরও অনেক তার রচনাকে অনুবাদ করে দিয়েছিলেন এবং গীতাঞ্জলির অধিকাংশ কবিতায় নিবেদিতা পাশ্চাত্য এবং বিশ্ব মানব জাতির গ্রহণযোগ্যতায় ইংরেজি সাহিত্যে তাকে অনুবাদ করে দেওয়ার দায়িত্ব অনেকটা পালন করেছিলেন। এটা আমরা অনেকেই জানি না হয়তো। এবং এই ইতিহাস আজকে অনেকটাই মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। আমরা একটু পেছনের ইতিহাসে যাই। কবে রবীন্দ্রনাথের সাথে নিবেদিতা ভারতবর্ষে আসার পরে তাদের আলাপচারিতা জন্মে। নিবেদিতা এসেছিলেন, এসে পার্ক স্ট্রিট অঞ্চলে 49 পার্ক স্ট্রিটে তার থাকার ব্যবস্থা হয়েছিল প্রথমের দিকে। 3 জন বিদেশি, ম্যাকডোনাল্ড, ডটসন এবং আবারথনট, এই 3 জন বিদেশি নিবেদিতার তৎকালীন পরিচিতি জগতের মধ্যে অন্যতম। তারাই প্রথমের দিকে কলকাতা শহরটাকে ঘুরিয়ে দেখাবার দায়িত্ব পেয়েছিলেন নিবেদিতার জন্য। কিন্তু নিবেদিতা যে উদ্দেশ্যে এদেশে আসা, উত্তর কলকাতার বিভিন্ন রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় এবং ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলি, সেগুলো তার মূল আকর্ষণের মধ্যে। যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির, তেমন কালীঘাটের মন্দির, তেমনই বেথুন কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান, ব্রাহ্ম বিদ্যালয়, মাতা ঠাকুরানীর পাঠশালা, এই সমস্ত দেখা, সেগুলি সম্পর্কে তার অনেক চিন্তা, সেগুলি পরবর্তীকালে প্রকাশিত হয়। কিন্তু কখন প্রথম নিবেদিতার সাথে রবীন্দ্রনাথের বা ঠাকুরবাড়ির পরিচিতিটি ঘটে, যেটি বলছিলাম, একটু পেছনে যেতে ইচ্ছে করছে। পেছনের ইতিহাস বলছে, নিবেদিতা ভারতবর্ষে আসার পরে আর 2 মহিলা, একজন আমেরিকান এবং একজন ইংল্যান্ডের, তারা সারদানন্দীর সাথে এদেশে আসেন 14ই ফেব্রুয়ারি ওই একই বছর 1898 খ্রিস্টাব্দ। ম্যাকলাউড এবং সারাবুল। সারাবুল মানে বিখ্যাত সেতার বাদিয়ে সারাবুলের স্ত্রী, এই স্বামী, তিনি নামকরা একজন সেতার বাদিয়েছিলেন তৎকালীন দিনে। সেই বুল সাহেবের সূত্রেই 1888 সাল নাগাদ ভারতবর্ষের রবীন্দ্র পরিবারের প্রতিনিধি তথা রবীন্দ্রনাথের পরিবারের এক
ভাগ্নি জামাই মোহিনীমোহন চট্টোপাধ্যায় পাশ্চাত্যে গিয়ে ব্রাহ্মধর্ম সম্পর্কে অনেক আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় চিন্তার উপনিষদ কেন্দ্রিক ব্রাহ্ম সভ্যতার অনেকটাই পাশ্চাত্যের মানুষের কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তখনই ওই বুল সাহেব তিনি এবং সারা বুল তার স্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে প্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। তাই সারা বুল এবং ম্যাকলাউড যখন ভারতবর্ষে 14ই ফেব্রুয়ারি 1898 সালে এসে পার্ক স্ট্রিট অঞ্চলের কন্টিনেন্টাল হোটেলে উঠলেন, তখন ওই মোহিনীমোহন চট্টোপাধ্যায় ঠাকুর বাড়ি থেকে তিনি ছুটে গিয়েছিলেন তাদের সাথে পুরনো স্মৃতি মন্থন করার উদ্দেশ্যে। যদিও তার এই মাঝের সময়টা তাদের মধ্যে চিঠিপত্র আদান প্রদান হয়েছিল। এই তিনজনকে নিয়েই 17ই ফেব্রুয়ারি 1898 নিবেদিতা তথা মার্গারেট নোবেল, তখনও তিনি নিবেদিতা হননি, ম্যাকলাউড এবং সারা বুল, অলি বুলের স্ত্রী, তাদের তিনজনকে গোটা কলকাতা ঘুরিয়ে দেখিয়েছিলেন বিভিন্ন জায়গায় জগদীশচন্দ্র বসুর বোন লাবণ্য প্রভার এবং অবলা বসুর যে ব্রাহ্ম বিদ্যালয় এবং বেথুন স্কুল তথা কলেজ এবং মাতা ঠাকুরানীর পাঠশালা, এই সমস্তগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন। যদিও কলকাতা তখন ব্রিটিশের রাজধানী, তাই কলকাতায় মেম সাহেবদের ছড়াছড়ি। সেই সময় রবীন্দ্রনাথের পরিবারে এই মোহিনীমোহন চট্টোপাধ্যায়ের আলাপচারিতার পরেই ঠাকুরবাড়িতে যাতায়াত তাদের শুরু হলো। এরপরেই নিবেদিতাকে তার রবীন্দ্রনাথের খুবই ভালো লেগে যায়। তার আচার আচরণ এবং স্বামীজির ভাষায় কেল্টিক রক্তবাহী এক সিংহিনী, তাকে দেখেই রবীন্দ্রনাথ তার মনে মনে পরিকল্পনা হয়েছিল ঠাকুরবাড়ির অনেকেই পাশ্চাত্যে যায়, তার কন্যা, ছোট কন্যা, বিশেষ করে 3 কন্যার মধ্যে ছোট কন্যা মীরা দেবীকে নিয়ে তার স্বপ্ন পাশ্চাত্যে গিয়ে সে অনেক কিছু করবে। তাই তাকে আগেভাগেই যদি একটু বিদেশি ভাষা বিদেশি ভাবনার সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, তাহলে রবীন্দ্রনাথের অ্যাম্বিশনটা ফুলফিল হতে পারে। ভাবিকালের চিন্তায় ছুটেছিলেন নিবেদিতার কাছে। বোসপাড়া লেনে নিবেদিতার যে থাকার জায়গা ঠিক হয়েছিল পরবর্তীকালে 16 নম্বর বোসপাড়া লেনে, সেখানে গিয়ে হাজির হয়েছিলেন। রিজেল রেম এবং পরবর্তীকালে মুক্তিপ্রাণা মাতাজি এর সুন্দর একটি ছবি চালচিত্র এঁকে দিয়েছেন আমাদের কাছে। রবীন্দ্রনাথ তার মেয়েকে মীরা দেবীকে নিয়ে যখন গিয়েছিলেন, রবীন্দ্রনাথ তাকে অনুরোধ করেন তার মেয়ের শিক্ষা দায়িত্ব নেওয়ার জন্য। নিবেদিতা তাকে দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, যে উদ্দেশ্যে আমাকে আমার গুরু এদেশে এনেছেন, এদেশের নারী শিক্ষায় আপগ্রেড করা। কিন্তু তার মানে এই নয় বিদেশি ভাষাটিকে, বিদেশি ভাবনাটিকে, বিদেশি সংস্কৃতিকে এদেশের মানুষের মধ্যে জোর করে ইনজেক্ট করে দেওয়া। আমার উদ্দেশ্য জাতিগত নৈপুণ্যতা, ব্যক্তিগত বৈশিষ্ট্যতা মানুষকে তার দেশাত্মবোধে সমৃদ্ধ করবে এবং তাকেও সমৃদ্ধ করবে, সে দেশের সে একজন সুনাগরিক হবে। এ বিষয়ে রবীন্দ্রনাথের একজন জীবনীকার
এবং পরবর্তীকালে আরও দু একজন সুন্দরভাবে বর্ণনা করেছেন এটিকে, যে রবীন্দ্রনাথ নিবেদিতার কাছে যাওয়ার ফলে সেখানে তার এই শিক্ষাটা তাকে লজ্জিত করেছিল কতখানি আমরা জানি না, কিন্তু রবীন্দ্রনাথ নিবেদিতাকে অন্তত চিনতে পেরেছিলেন। তার যে চিন্তাটি ছিল, অন্যান্য সাহেব মেমদের মতনই নিবেদিতা হয়তো এদেশে এসেছেন তার বিবেকানন্দের গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে। নট দ্যাট সে তার সমস্ত কিছুকে, তার জাতি ধর্ম আদর্শকে বিসর্জন দিয়ে এদেশে আধ্যাত্মিকতায় শ্রীরামকৃষ্ণদেবের চিন্তাকেন্দ্রিক বিবেকানন্দের ভাবনাকে বাস্তবায়িত করতে এসে তিনি নিশ্চয়ই নিজের আদর্শকে জলাঞ্জলি দেবেন না। এবং অতি সামান্য একজন ভারতীয় রবীন্দ্রনাথ তখন তিনি ভেবেছিলেন এই মহিলা অন্তত অন্যান্য মহিলাদের মতনই, মেম সাহেবদের মতনই হবেন। রবীন্দ্রনাথ নিবেদিতার কাছ থেকে যে শিক্ষাটা পেলেন, ভাবিকালে সেই জাতিগত বৈশিষ্ট্যটাকে সামনে রেখে ভারতবর্ষের মুনি ঋষিদের আচার্যভিত্তিক যে শিক্ষা, গুরুগৃহে শিক্ষা, বনের মধ্যে অরণ্যের মধ্যে গাছতলায় বসে তপভূমিতে শিক্ষা, ভারতবর্ষের সনাতন আদর্শের যে দীপশিখা, সেখানে যেন রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন। তার শান্তিনিকেতন ভাবনায় সেটি আত্মপ্রকাশ করে। রবীন্দ্রনাথ নিবেদিতাকে নিয়ে তার শিলাইদহে গেছেন। সেখানে গিয়ে গ্রাম বাংলায় মানুষের সাথে পরিচয় করে দেওয়া, নদীর ধারে নিয়ে গিয়ে তাকে প্রকৃতি দেখানো। নিবেদিতা আপ্লুত হয়েছেন। তিনি সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে মিশেছেন এক অতি ভারতীয়ের মতনই। তার আচরণের মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে প্রকাশ পেয়েছে বারবার। নিবেদিতা ভারতবর্ষে যেভাবে কাজকর্ম করছিলেন, রবীন্দ্রনাথ তার নিজের বাড়িতেও উৎসাহের সাথে বাগবাজারের ওই ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘর, গরমের মধ্যে কষ্টদায়ক জায়গা এবং তৎকালীন বাগবাজারের ওই অনুন্নত জায়গা থেকে তাকে ঠাকুর বাড়িতে আশ্রয় দিতেও চেয়েছিলেন এবং তার স্কুল পরিকল্পনার জন্য সমস্ত দায়িত্বও নিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু নিবেদিতা তাকে বলেছিলেন, ওই বাগবাজারের ওই অঞ্চল আমাকে ওই বাড়িটি দত্তক নিয়েছে, ওখান থেকে উঠে আসা আমার পক্ষে সম্ভব নয়, যত কষ্ট হয়েও আমি থাকব। রবীন্দ্রনাথ নিবেদিতার সখ্যতা ক্রমে বৃদ্ধি পায় এবং মাঝে মধ্যে দুজনের মধ্যে অনেক খুনসুটি, অনেক আলোচনা, দেশাত্মবোধকে সামনে রেখে নিবেদিতা তাকে যেমন অনেক ধিক্কার জানিয়েছেন, আবার নিবেদিতার উগ্র দেশাত্মবোধ যুব সমাজকে হয়তো বিপদগামী করতে পারে। রবীন্দ্রনাথের এ ধারণাও নিবেদিতাকে আঘাত করেছে, কিন্তু সবই নিজেদের সখ্যতার মধ্যে এবং নিজেদের বন্ধুত্ব দৃঢ়তার
প্রয়োজনে যেন কাজে লেগেছে। আমরা দেখব নিবেদিতা প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথের প্রতিভাকে এমনই শ্রদ্ধার সাথে দেখেছেন, তার সমস্ত কাজে কবিতাগুলির সুনিপুণতায়, দক্ষতায়, তাকে সহযোগিতায় তিনি যেভাবে সাড়া দিয়েছেন, যেমনভাবে জগদীশচন্দ্র বোসকে সাড়া দিয়েছেন, সেইভাবে রবীন্দ্রনাথকেও তার অনেক রচনার মধ্যে অনুবাদগুলিকে সুনিপুণভাবে গড়ে তুলেছিলেন মানুষের উপযোগী করে। আমরা দেখব একটি ছোট্ট ঘটনা। একটি কবিতা শব্দতরঙ্গ শীর্ষক গ্রন্থমালায় রয়েছে। এটি কবিতা নিয়ে রবীন্দ্রনাথের লেখা, প্রায় 2 ঘণ্টাব্যাপী তর্জমা নিজের মধ্যে করেছেন। তার 2টি লাইন ছিল, নিশিদিন ভরসা রাখিস, মন তোর হবেই হবে। এই কথাটাই ভরসা, এই কথাটার ইংরেজি সত্যিকারের কী হওয়া উচিত এখানে? এই ভরসাটা একটা শেল্টার, বা ভরসাটা একটা যেন প্রয়োজনের স্বার্থে কোনো একটি মানুষের কাছে আরেকটি মানুষের ভীষণভাবে সহযোগিতা পেয়ে তার সান্নিধ্যে নিজে একটা শেল্টার সহ একটু যেন নিজে অপরের কাছে সাহচর্যটা এমন জায়গায় পৌঁছবে, সেক্ষেত্রে নিজেকে অনেকটা ভয় থেকে দূরে রাখবে। এটির ইংরেজি অনুবাদ করতে গিয়ে কখনো ভাবছেন এটার মধ্যে একটা দৃঢ়তা থাকবে, ভরসা মানে, আবার একদিক দিয়ে ভাবছেন শুধু দৃঢ়তা নয়, কনফিডেন্স নয়, তার সাথে সাথে আরেকটু তার সাহচর্য পাবে, কারেজ। আবার ভাবছেন না, যদি ফেথ হয়, বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস, অপরের প্রতি বিশ্বাসটা তৈরি হলো ভালো করে, ফেথ হতে পারে। আরও হতে পারে ভরসার যে আসল রূপ, স্ববিশ্বাসী হয়ে ট্রাস্ট, সেটা হতে পারে। আবার কারো কাছ থেকে যেন তার কাছ থেকে কোনো নির্দিষ্ট বার্তা পাওয়া, সেই বার্তাটা হচ্ছে অ্যাসিওরেন্স যাকে বলা হয়, সেটা হতে পারে। এই দিকে ভাবতে ভাবতে কোনটি উপযুক্ত, কোনটি এখানে অ্যাপ্লিকেবল, সেটি করতে গিয়ে 2 ঘণ্টা কাটিয়েছেন। পরে রবীন্দ্রনাথ নিজেই শুনে ভেবেছেন এই কবিতাটা লিখতে বা এই 2টো লাইন লিখতে আমাকে এত ভাবতে হয়নি। নিবেদিতার প্রতি তার বিশ্বাস, তার শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল এইসব ঘটনাগুলি থেকে। রবীন্দ্রনাথকে তিনি অনেকভাবে অনেক রচনার মধ্যে, বিশেষ করে একটি মৌলিক রচনা, বারবার গল্পের আকারে রবীন্দ্রনাথ ভীষণ গল্প কাব্য রচনায় নিবেদিতার মনকে আকৃষ্ট করেছেন। নিবেদিতা শিলাইদয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে রবীন্দ্রনাথকে আবদার করতেন বিভিন্ন কাহিনী গল্প শোনার জন্য। রবীন্দ্রনাথ বিভিন্ন রূপে বিভিন্ন ভাবনায় তার চিন্তা ভাবনাগুলিকে বহিঃপ্রকাশ করেছেন বিভিন্ন রচনার মধ্যে, যেমন তেমন বিভিন্ন গল্পের তিনি মণিহার তৈরি করে নিবেদিতাকে আনন্দের সাগরে ভাসিয়ে নিয়ে গেছেন। গোরা নামক একটা উপন্যাস রবীন্দ্রনাথের, এক বিদেশি সৈনিক, আইরিশ গোরা নামে, নিবেদিতার জীবনকেই যেন ছবি চালচিত্রে এঁকে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ। এই যখন
গল্পটি তিনি বলছেন তাকে, সেটা যখন রচনায় তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, সেখানে ওই গল্প বা উপন্যাসের শেষ অংশে রবীন্দ্রনাথ কাব্যের নায়িকা সুচরিতা গোরার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, প্রেমের সম্পর্ক। সেখানে হঠাৎ যখন জানতে পারলেন সুচরিতা তার জাতি ধর্ম তার সাথে ম্যাচ করছে না গোরার, তার পরিবারে তাকে কিভাবে গ্রহণ করবে, অতএব গোরার সাথে তার সাথে বিয়োগ ঘটতে চলল। নিবেদিতা এই কাব্যের শেষে রবীন্দ্রনাথ যেভাবে শেষ করতে চেয়েছিলেন, রবীন্দ্রনাথকে নিবেদিতা বাধা দিলেন, বললেন এটা হতে পারে না। প্রত্যেকটি কাহিনীর একটা মিলনাত্মক চিন্তা আপনাকে ভাবতে হবে। রবীন্দ্রনাথ বাধ্য হয়েছিলেন। তিনি পরবর্তীকালে বনফুল বলাইচন্দ্র বাবুকে সেটা জানিয়েছিলেন যে রবীন্দ্রনাথ বাধ্য হয়েছিলেন নিবেদিতার কথায় এটিকে বিয়োগান্তক না করে মিলনাত্মক উপন্যাসে পরিণত করা। রবীন্দ্রনাথ যা লিখেছিলেন সেটাকে সংশোধন করে পরবর্তীকালে তিনি বাধ্য হয়েছিলেন সুচরিতার সাথে গোরার মিলন ঘটিয়ে দিতে। অর্থাৎ রবীন্দ্রনাথের কাছে নিবেদিতা যেন মেন্টারে পরিণত হলেন। রবীন্দ্রনাথ তাদের বাড়িতে প্লেগের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর একটি রচনার মধ্যে লিখছেন জোড়াসাঁকোর ধারে, সেখানে এবং আরও একটি জায়গাতে আমরা পাব, সেখানে তাদের বাড়িতে অর্থাৎ ঠাকুর বাড়িতে তারাও প্লেগের সময় সেবা কাজে নেমে পড়েছিলেন। এডওয়ার্ড টমসন সাহেব রবীন্দ্রনাথের জীবনীকার এবং জোড়াসাঁকোর ধারে অবনীন্দ্রনাথ ঠাকুর একই ধরনের কথা উল্লেখ করেছেন যে ওই ঠাকুর বাড়িতে প্লেগের সময় যেমন কলকাতা থেকে ভদ্র সমাজের মানুষেরা তারা নিজেদের নিশ্চিত ঠিকানা খুঁজিয়ে বেরিয়েছেন, দূরে চলে গেছেন শহর ছেড়ে, তখন এই শহরের অন্তজ শ্রেণীর মানুষেরা সেবার প্রতীক্ষায় দিন গুনছেন, মৃত্যুর জন্য দিন গুনছেন। সেই সময় ঠাকুর বাড়িতে হসপিটাল করা হয়েছিল। জোড়াসাঁকোর ধারে ওই রচনার মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং এডওয়ার্ড টমসন সাহেব বর্ণনা করেছেন কীভাবে নিবেদিতাও রবীন্দ্রনাথের সাথে বা রবীন্দ্রনাথ ও নিবেদিতার সাথে ঠাকুর বাড়িতে ওই সেবা কাজে মনোনিবেশ করেছিলেন। টমসন সাহেব লিখছেন, দ্য প্লেগ ব্রোকেন আউট ইন কলকাতা, organized the relief work by নিবেদিতা and assisted by টেগর। এখানে নিবেদিতা পুরো কমান্ডারের মতো কাজ করছেন আর রবীন্দ্রনাথ তাকে সাহায্য করছেন ওই নেত্রীকে। ঠাকুর বাড়ির সন্তান ওই মেম সাহেবের কাছে তিনি যেন ব্লিচিং সহ এলাকায় প্লেগের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন নিবেদিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সহযোগিতা করছেন। আবার দেখব যেই সময় জগদীশচন্দ্র বসু প্যারিস বিজ্ঞান কংগ্রেসে যোগ দেবের বলে সমস্ত প্রস্তুতি নিচ্ছেন, অর্থের অভাবে পিছিয়ে পড়ছেন, নিবেদিতা তাকে বলছেন অর্থের ব্যবস্থা যে কোনো করতেই হবে সঠিক, কিন্তু আপনি ভেঙে পড়বেন না, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। জগদীশচন্দ্র বসু খুব বিমর্ষ হয়েছিলেন
নিবেদিতা নিজে রবীন্দ্রনাথকে অনুরোধ করলেন অর্থের জন্য। রবীন্দ্রনাথের কাছেও তখন সাফিসিয়েন্ট অর্থ ছিল না। রবীন্দ্রনাথ চিঠি লিখলেন ত্রিপুরার রাজা দেবমাণিক্যকে, রাধাকিশোর দেবমাণিক্য। 1900 খ্রিস্টাব্দের এই ঘটনা। নিবেদিতার দ্বারাই রবীন্দ্রনাথ বাধ্য হয়েছিলেন ত্রিপুরার রাজার কাছ থেকে অর্থ আনিয়ে জগদীশচন্দ্র বসুকে তার বিজ্ঞান সাধনার পাশ্চাত্যে গিয়ে ভারতীয়ত্বের প্রতিভার প্রতিফলন ঘটাবার সুযোগ করে দিয়েছিলেন। নিবেদিতা, রবীন্দ্রনাথ দুজনেই এ বিষয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। অথচ এই নিবেদিতা তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে রবীন্দ্রনাথকে অনেক ব্যাপারেই যেমন সাহায্য পেয়েছেন তেমন সাহায্য করেছেন। 8ই মে 1899 সালের 16ই জুনের পরে এবং 1903 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল পরে নিবেদিতার লেখা এক চিঠিতে তিনি ম্যাকলাউডকে জানাচ্ছেন রবীন্দ্রনাথ সম্পর্কে। রবীন্দ্রনাথ তাকে অনেক গল্প শোনায়, অনেক প্রকৃতি দেখায় এবং ভারতবর্ষ সম্পর্কে স্বামীজি চলে যাওয়ার পরে পৃথিবী ছেড়ে রবীন্দ্রনাথ তাকে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে। এ দেশটাকে, এদেশের সংস্কৃতিটাকে, এদেশের সমাজটাকে। এবং রবীন্দ্রনাথও ঠিক একইভাবে নিবেদিতার এ দেশের প্রতি, এ সমাজের প্রতি, এ দেশের মানুষদের প্রতি কর্তব্য, দায়িত্ববোধ, সত্যিকারের সেবার ভূমিকা দেখে রবীন্দ্রনাথ অবাক হয়ে গেছিলেন। তিনি ভাবতেই পারেননি অন্যান্য মেম সাহেবদের জগতের বাইরে এসে এক বিদেশিনী মহিলা তিনি ইচ্ছে করলে মেম সাহেবের মতো ব্যবহার করতে পারতেন। তার স্কুল প্রতিষ্ঠায় যেভাবে তিনি ছাত্রীদের সমস্ত তার নিজের খাবারটি পর্যন্ত উজাড় করে দিয়ে রাতে দুধ এবং কলা খেয়ে কাটিয়ে দিয়েছেন। বাড়িতে কিছু খাবার না থাকলেও কলার ছড়াটা আনা থাকতো। রবীন্দ্রনাথ বলছেন কিভাবে একটি মানুষ একটি সমাজকে বাঁচানোর জন্য তাদের প্রয়োজনে নিজেকে এইভাবে বিলিয়ে দিতে পারে। পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত, এটা রবীন্দ্রনাথ নিজে বলছেন। সর্বোপরি রবীন্দ্রনাথের অনেক আগে নিবেদিতার শরীর চলে যায়, কিন্তু এই নিবেদিতার এ দেশের, এ সমাজের প্রতি কর্তব্যজ্ঞান, একজন নারী হয়ে কুমারী জননীর ভূমিকায় যেভাবে এ সমাজের সেবা করেছেন, দুর্ভিক্ষে, রোগ জ্বালা, প্লেগ সহ বিভিন্ন শিক্ষা সংস্কৃতিতে এদেশের মেয়েদের পাশে, ছেলেদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, রবীন্দ্রনাথ সেগুলো দেখে তিনি লিখছেন প্রবাসী পত্রিকাতে 1318 খ্রিস্টাব্দের অঘ্রাণ সংখ্যাতে। তিনি বলছেন এই সমগ্র সমাজটা যদি একটা শিশু হতো, নিবেদিতা এই
শিশুটিকে নিজের আঁচলে রেখে লালন পালন করেছিলেন, তাই তিনি আমার কাছে লোকমাতা, এই লোকমাতা নামটি রবীন্দ্রনাথের দেয়া। নিবেদিতা চলে যাওয়ার পরে প্রায় 30 বছর আরও রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন। 1941 সালে তার শরীর যায়। 1941 সালের 23শে মে নিবেদিতাকে তার বারবার মনে পড়ত। তিনি একটি রচনার মধ্যে লিখছেন এবং রানীচন্দ তার সাক্ষী। আলাপচারিতায় রবীন্দ্রনাথ, সেখানে তিনি লিখছেন রানীচন্দ রবীন্দ্রনাথের ছায়া সঙ্গী ছিলেন। তিনি বলছেন, রবীন্দ্রনাথ নিজে বলছেন যে মেয়েদের একটা ইমোশন বলে শব্দ তাদের জীবনে ভীষণ কার্যকরী, কিন্তু একটি মেয়ে যখন তার জীবনে ওই ইমোশনটিকে নিজের ক্যারেক্টারের মধ্যে যুক্ত করতে পারে, করে মানুষের পাশে থাকতে পারে, সেটি নিবেদিতা সঠিকভাবে পালন করেছিলেন। তাই তার কথা বারবার মনে পড়ছে। মৃত্যুর সময়ও রবীন্দ্রনাথ তাকে স্মরণ করেছেন ওইভাবেই, যে মহিলারা তাদের মাতৃত্ব, তাদের সন্তানের মতো করে সমাজকে দেখা, ভাবা, সেখানে যদি শুধু ইমোশনটা থাকে, সেটা মানুষকে সঠিক মাতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে না। শিশু বা সন্তানের মতো দেখার সুযোগ পায় না। কিন্তু যদি আবেগটা, ইমোশনটা ক্যারেক্টারের সাথে যুক্ত হয়, তখন সেটা সঠিকভাবে তার মাতৃত্বের পরিচয় দিতে পারে। রবীন্দ্রনাথের কথায় শেষ করি আলোচনা। আজ পূর্ণ রবীন্দ্রনাথের জন্মতিথিতে, জন্মজয়ন্তীতে, মার অভিষেকে এসো এসো তরা, সবার পরশে পবিত্র করা